যাচ্ছে, তেল নিতে গিয়ে পার হচ্ছে দিন, কখনো সপ্তাহ। ক্রিকেট বোর্ডে যাচ্ছে আমাদের ভাতিজারা আর ভাইয়েরা বসে সংসদে পাশ করছেন বিলের পর বিল। কিল বিল আর কিল বিল, মানে কিল বিল দেখতে দেখতে লুই আইকানের স্থপত্য এখন প্রায় চলন বিল, কারণ সবই চলছে বা যা চলার তাই চলছে। বিল পাশের কথা বলতে গিয়ে একটা গল্প মনে পড়ছে, মনে যখন পড়ছে বলি গল্পটা, তাই না? 4 বা 5-এ পড়ে একটা বাচ্চার বার্ষিক পরীক্ষা শেষের দিন, বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট দিয়েছে, রেজাল্ট যেদিন দিয়েছে ও বাড়ি ফিরেছে। মা জানতে চাইলো, কিরে পাশ করছিস? ছেলে জবাব দিচ্ছে, আবার পাশও? মা জানতে চাইছে, তাহলে কি ফেল করেছিস? ছেলে জবাব দিচ্ছে, আবার ফেলও? মা খুব কৌতূহলী জানতে চাইলো, পাশও করিস নাই, ফেলও করিস নাই, তাহলে করছিসটা কি? ছেলে বলল, মানে আমাকে 2 ক্লাস নামায় দিছে। কোনো সময় আসলে ফেল করাও কঠিন, মানে পাশ দূরে থাক, কোনো সময় ফেল করাও কঠিন। এই যে আমরা বুঝলাম যে ফেল করা সহজ নয়, কখন আমরা এটা বুঝলাম জানেন? যখন দুনিয়ার অনেক জিনিস পাশ হইতেছে, সংসদে পাশ হচ্ছে, আমাদের জানতে ইচ্ছা করতেছে যে আসলে আমরা কোথায় পাশ করতেছি এবং কোথায় ফেল করতেছি। আমাদের প্রিয় আইনমন্ত্রী, প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে সংবিধান পড়াচ্ছেন, আইন শেখাচ্ছেন, মানে কেমন একটা স্কুল ভাব। মনে হয় যে এই যে কোনো সময় মনে হয় যে এই গানটা এখন শুরু হবে, স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে। একটা 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 ডিজে, একটা খুব প্রপার ডিজে সংসদে থাকলে খারাপ হতো না, তাই না? সেই সময় হচ্ছে সবাই একসাথে গায়ে উঠতো, স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে, খারাপ লাগতো না মনে হয়। অথবা তার চেয়েও বড় কোনো মারফতি গান, যেমন চাবি মাইরা দিছে ছাইরা, সবাই মিলে গাইলো, চাবি মাইরা দিছে ছাইরা। অথবা স্পিকারের দিকে তাকায়া বলতে পারতো যে মাননীয় স্পিকার, মানে তার থেকে আরেক লেভেল উপরের মারফতি বলতে পারতো, মাননীয় স্পিকার, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তো এই খাঁচার সাথে আবার এই যে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর এই প্রায় 20 মাস পরে আটক হওয়া, জেলে যাওয়া, এটারে মিলায় না। কারণ মিল জিনিসটা এরকম যে মিলের আসলে খিল খুলে গেছে, কিলবিল করছিল, কাচুমাচু হয়েছিল, কেচোর মতন পেটের পাকে কথার কাতুকুতু। আসলে এখন যদি বিদ্রোহী কবি থাকতেন তাইলে হয়তো এই লাইনগুলি না লিখে, এই কিলবিল করছিল, কাচুমাচু হয়েছিল না লিখে সভ্যতার খুঁজে মাচু পিছু চলে যেতেন, যা মানে যেরকম দশা আর কি। যাকে মানে পাশের কথায় ফিরে আসি, যে পাশ অন্তর্বর্তী সরকারের সব খারাপ। অন্তর্বর্তী সরকার যা করেছে তা খারাপ, যা করতে পারে নাই তা খারাপ, আসলে অনেক কিছু করতে পারে নাই, আসলে অনেক কিছু করেছে, এই করেছে সেই করেছে, সব খারাপের মধ্যে যেগুলি জিনিস ভালো, এই ভালো আমি একলা ভালো বলতেছি তা না, কিন্তু যেই ভালোগুলি আপনারা সবাই মিলা ভালো বলছেন, সেই ভালোগুলি মানে এই ভালোগুলি নিয়ে আমরা যে অনুমান করেছিলাম যে এই ভালোগুলি হচ্ছে পাশ করবে, সেই ভালোগুলি আসলে ফেলও করতে পারে নাই। ওদেরকে 2 ক্লাস নামায় দেওয়া হয়েছে। 2 ক্লাস যে নামায় দেওয়া হয়েছে সেইটার কথায়, মানে কোন জিনিসের মধ্যে 2 ক্লাস করে নামছে সেগুলির আলাপে আসবো। আমি মুগ্ধ হয়ে আগের, মানে এই যে সরকার গেল, এই সরকারের সাবেক অ্যাটর্নি জেনারেল, অধুনা যিনি আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানের কথা শুনি। তিনি শতাব্দীর পর শতাব্দী ঘাটেন, বইয়ের পর বই পড়েন, খুঁজে নিয়ে আসেন অলিভার ক্রমওয়েলকে, তার কাটামুন্ডু, এবং যেটা আগেই মারা গেছিল সেই মৃত কাটামুন্ডুটা কিভাবে ঝুলায় রাখা হয়েছিল সেইটার একটা রোমহর্ষক বর্ণনা সংসদে দেন। আমরা টেবিল চাপড়ায় খুব সমর্থন জানাই, খুব জ্ঞানের কথা শুনলাম। এইগুলি জিনিস তিনি কখন বলেন? ওইগুলি জিনিস তিনি তখনই বলেন যখন তিনি ওই বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করবেন না,
বিচারক নিয়োগের জন্য আলাদা নীতিমালা করা যাবে না। মানবাধিকার কমিশনের যে আইনটা করছিল ওই সরকারটারে আদেশ করছিল, যেটা অধ্যাদেশ করছিল, ওইটা পাশ করা যাবে না, ওইটা রহিত করতে হবে, কারণ ওটা এত খারাপ ওই আইনটা। উনি আমাদেরকে খুব পড়ায় আঙ্গুল দিয়ে দেখা, একজন ব্রেইল পড়ানো যেরকম করে পড়ায়, আমাদের চক্ষু নাই, আমাদের আঙ্গুলটা নিয়ে সেরকম ধরায় দেওয়া হয় সেই ব্রেইলের অক্ষরের উপর, সেই ব্রেইল অক্ষরের মতো তিনি আমাদেরকে পড়ান। এই মানবাধিকার কমিশনের আইন যেটা প্রস্তাব করা হয়েছিল সেটা এত খারাপ যে এইটাকে নিয়ে আমাদের পরে আমরা এটা করব, কিন্তু এটা আমরা যাচাই বাছাই করে একটা ভালো মানবাধিকার কমিশন আইন আনবো। ততদিন পর্যন্ত 2009 সালের আইনটাই থাক। ইন্টারেস্টিং না? বিচার বিভাগের জন্য আলাদা আপনি একটা সচিবালয় করবেন। বিচার বিভাগের জন্য একটা আলাদা সচিবালয় না করলে আপনি আইন মন্ত্রণালয়ের কাছে সবকিছু রয়ে যাবে। তিনি পার্লামেন্টে দাঁড়ায় বলেন, মাননীয় স্পিকার, আমাদের একজন সাব জজ বদলি করারও ক্ষমতা নাই। মাননীয় স্পিকার, আমাদের একজন কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই, কাগজে কলমে নাই জনাব আসাদুজ্জামান। বাইরে কি হচ্ছে সেটা আপনার আমি আপনি করে বলি, সেই জন্য তুমিও জানি আমিও জানি, এটা বললাম না, ওকে? বলতেছি আসাদ ভাই, আপনি কিন্তু এটা জানেন বাস্তবে কি হয়, কি ক্ষমতা আপনার আছে, কি ক্ষমতা আপনার নাই। আসাদ ভাই, এই একটা দীর্ঘ সময় আক্ষরিক করতে, রেটরিক না কিন্তু, আমি আর আপনি রাজপথে হাঁটছি, স্লোগানে প্রতিবাদও যেমন দিছি, স্লোগানে কবিতার পংক্তিও বলতে চেষ্টা করছি, একই গলায় একইভাবে, যতটুকু সাধ্য ছিল ততটুকু। আমি কোনোদিন কিন্তু ভাবি নাই আপনারে নিয়ে কথা বলতে গিয়া আমাকে আবার অন্য আরেকটা কবিতা বলতে হবে। আপনার সঙ্গে আমার 33 বছরের পরিচয় আসাদ ভাই, 33 বছর কাটলো, কেউ কথা রাখে না, আসলে কেউ কথা রাখেও নি। হাওয়েভার, আমি মানে যেটা আপনাকে স্মরণ করে দিতে চাই, এই আইনগুলির যখন জন্ম হয় তখন আপনি কে জানেন? আপনি হচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এটা একটা পোশাকি নাম আছে, এই নামটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেলের না জিজ্ঞেস করে, আপনার স্যার কিন্তু সরাসরি শিক্ষক প্রফেসর আসিফ নজরুল, আইন উপদেষ্টা সেই সময়, এই আইনগুলি করতেছে, আপনার কাছে জানতে চায় নাই, জানতে হয়তো চায় নাই, কারণ প্রফেসর আসিফ নজরুল মানে ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের, মাই গড, ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্ট হচ্ছে মোস্ট সর্ট আফটার ডিপার্টমেন্ট। এই 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 আমাদের সময় থেকে শুরু হয়ে অনেক বেশিরভাগ ভালো ছাত্রই ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। আমাদের সাধ্যই ছিল না ল ডিপার্টমেন্টে পড়ার। আপনার শিক্ষক প্রফেসর আসিফ নজরুল, কথায় ফিরে আসি, প্রফেসর আসিফ নজরুল যখন এই আইনগুলি করেন, ওই দিন আবার দেখলাম উনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসের মধ্যে উনি বলছেন যে কীরকম সুন্দর করে তিনি আইনগুলি করেছিলেন, ওগুলির মধ্যে আপনার নাম নাই, স্পষ্টত আপনাকে দেখানো হয় না, কারণ উনি হয়তো তখন হিসাব নিকাশ করে ফেলছেন, আপনি যেহেতু বিএনপি থেকে আসছেন, আবার বিএনপিতেই ফিরে যাবেন, আপনাকে আইনগুলি দেখাইলে আপনি অন্যরকমভাবে প্যাচ করবেন। কি খুব প্যাচগোছ লাগতেছে কথাগুলিতে? সরলভাবে বলি, বাংলাদেশে আইন হবে, সেইটি আইনটা আইন উপদেষ্টা হোক, আইনমন্ত্রী হোক, যিনি আইনটা করবেন তিনি অ্যাটর্নি জেনারেলকে দেখাবেন না, এরকম আমি জীবনে শুনি নাই। কিন্তু ফ্যাক্ট রিমেন্স, আমি আসিফ নজরুলের কথাও বলছি যে বুঝছি যে সেটা আপনি জীবনে শুনেন নাই, মানে আপনাকে দেখানো হয় না, আপনাকে আড়ালে রাখা হয়েছে। ওই ফেসবুকের স্ট্যাটাসে দেখলাম অমুক তমুকের সমন্বয়ে এই আইনটা করা হয়েছে। তো যাই হোক, পরে যখন আপনি আইনটা দেখলেন তখন আপনি এটার প্রতিবাদ করলেন না কেন? আপনি কেন বললেন না যে এটা আপনি এই আইনটা ভালো হয় নাই? কেন আপনি নভেম্বর মাসের তো শেষ, আপনি বলেন নাই যে না আপনি এই আইনটার এইটা খারাপ, ওইটা খারাপ, এটার মধ্যে এটা করা যাবে না? এখন যেগুলি আপনি আমাদেরকে অলিভার ক্রমওয়েল আর সংবিধান এগুলি বুঝায় আপনি আমাদেরকে বুঝাইতেছেন, তখন কেন বলেন নাই? শুধু আপনি বলেন নাই তা তো না, আপনি যেই চেম্বারে আপনার মানে এটা কি বলবো, একটা কালারফুল আইনের চেম্বার শুরু করছেন, যেটা ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের, ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের ওইখানে আপনি জুনিয়র লয়ার হিসেবে ঢুকে আজ আপনি বাংলাদেশের সর্বোচ্চ আইনজীবীদের একজন, অ্যাটর্নি জেনারেল তো হুইসেনি, সেই চেম্বারের অর্থাৎ ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের ছেলে সৈয়দ রেফাত আহমেদ তখন চিফ জাস্টিস। এখন সৈয়দ রেফাত আহমেদকে আওয়ামী লীগ তাকে এপিলেট ডিভিশনেই তোলে নেয়, তাকে সুপারসিশনের পরে সুপারসিড করে তাকে আসলে হাইকোর্ট ডিভিশনে রেখে দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করতে দেওয়া হয় না, তাকে দূরে রাখা হয়েছে, কারণ তাকে কথা শোনানো যাইতো না, তাকে চিফ জাস্টিস করা হয়েছে। আমাদের চরম সৌভাগ্য আমি বলবো, আমাদের ভাগ্য আমি বলবো। তার কাছে কি জানানো হয়েছিল? তাকে কি দেখানো হয়েছিল এই আইনগুলি তখন যে ভালো হয় না, খারাপ হয় না, এই ব্যাপারগুলা? উপদেষ্টা পরিষদে তো আপনার আরেক গুরু ভাই
আদিলুর রহমান খানও ছিলেন একই চেম্বারের, একই ডিপার্টমেন্টের, মানে ডিপার্টমেন্ট মানে ল ডিপার্টমেন্টের শুভ্রভাইও পড়ছেন আদিলুর রহমান খান শুভ্রভাই। আপনারা গিয়ে বলছিলেন, তার নজরে আনছিলেন, বলছিলেন যে আইনটা ভালো হয়েছে, খারাপ হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। এখন আপনারা এই আইনটা করবেন না, শুধু এই আইন করবেন না তা না, আপনারা বিচার বিভাগ পৃথককরণের জন্য যেটা প্রধান আইন মানে 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 যেটা খুব জরুরি, বিচারকের জন্য পালনীয় আচরণ বিধি করা বা বিচারকের নিয়োগের এটা করা, নিয়োগের নীতিমালা করা, সেটা আপনারা করবেন না। নিয়োগের নীতিমালা আপনারা কেন করবেন না? আপনাদের কাছে মনে হয়েছে যে এর মধ্যে থেকে বিভিন্ন ধরনের অ্যানোমালি সৃষ্টি হতে পারে। ঠিক আছে, অ্যানোমালি সৃষ্টি হলে আপনারা এটা সংশোধনী সহ আনতেন, আপনারা এটা বাদ দিলেন কেন? এখন আপনারা কবে করবেন? আপনারা বলতেছেন যে আপনারা এটা করবেন, আপনাদের করবেনটা আমরা বিশ্বাস করবো কেন? কেন বিশ্বাস করবো আপনি? আমাকে বলেন তো। আপনি তখন ছিলেন না সৈয়দ ইশতিয়াক আহমেদের চেম্বারে? জনাব আসিফুজ্জামান আপনি ছিলেন না তখন সৈয়দ ইশতিয়াক আহমেদের চেম্বারে? যখন সৈয়দ ইশতিয়াক আহমেদ 2001 সালে যিনি যখন সেই সময়কার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, তিনি যে মাজদার হোসেনের মামলা অনুসারে, মাজদার হোসেন মামলার নির্দেশনা অনুসারে তখন বিচার বিভাগ আলাদা করা সব কিছু ফাইনালাইজ করছিলেন, তখন বিএনপির পক্ষ থেকে সৈয়দ ইশতিয়াক আহমেদকে বলা হয়েছিল যে এইটা আমরা আইসা করব। আপনারা করছিলেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত আপনারা যে ছিলেন, আপনারা করছিলেন ওইটা। এখন আপনারা যে করবেন, আপনাদের ভবিষ্যৎ বাচকে আমরা কেন বিশ্বাস করব? কারণটা কি? আর এটা করার জন্য মানে এইটা যদি আপনারা করতেন, আপনারা যদি একটা মানবাধিকার কমিশন করতেন, মানবাধিকার কমিশন আইনটা রাখতেন, আপনারা যদি একটা গুম কমিশন আইনটা রেখে একটা গুম কমিশন করতেন, একটা মানবাধিকার কমিশন করতেন, বিচার বিভাগের জন্য যেটা করা হয়েছে এটা সংশোধনের জন্য যদি করতেন, বিএনপি সরকার ধসে যেত, তারেক রহমানের ইজ্জত চলে যেত, শেখ হাসিনা ফিরে চলে আসতো, কি হইতো আসলে? মানে এইটারে কেন মানে কেন এইটা আপনাদের প্রধান শত্রুতে পরিণত হইল? আরেকজনের দেখতেছি এই যে আবার ল ডিপার্টমেন্টেরও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা শুনলে, সালাউদ্দিন সাহেবের দিকে তাকাইলে মনে হয় যে উনি তো এই পৃথিবীর মানুষই না। উনি জানি কোথা থেকে শুধু যে আগে এরকম করতো না, জপ তপ করতো, শুধু সংবিধান পড়তো, শুধু আইন পড়তো, শুধুমাত্র আইনের ব্যাখ্যা জানতো, আবার একটা মহান দায়িত্ব নিয়ে আসতো যে সবাইকে আইন বুঝাইতে হবে, সংবিধান বুঝাইতে হবে, চলতে হবে। সেই হচ্ছে আমাদের সালাউদ্দিন সাহেব। ল ডিপার্টমেন্টও পড়ছেন, আবার কিছুদিন সরকারি চাকরিও করছেন। উনি আমাদেরকে সংবিধান পড়াইতেছেন গুনে 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 মানে মানে উনি উনার সংবিধান পড়ানোর ক্ষেত্রে উনি স্পিকারকে যে অ্যাড্রেস করেন, সংসদ সদস্যদের দিকে যেগুলি তাকান, এতে করে মনে হয় যে মানে মানে নিজেকে ক্ষুদ্রের চেয়েও ছোট মনে হয়, মনে যে এই উনি জানি কোত্থেকে আসছে। তো উনার সর্বোচ্চ যুক্তিটা কি? উনার সর্বোচ্চ যুক্তি হচ্ছে যে এইগুলি সংবিধানের সঙ্গে যায় না, এগুলি সংবিধানের সঙ্গে থাকে না, এইটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আরে ভাই, সংবিধানের সঙ্গে আপনিও যান না জনাব সালাউদ্দিন সাহেব, আপনি সংবিধানের সঙ্গে যান? আপনি সংবিধানের সঙ্গে গেছেন? আপনি সংবিধানের সঙ্গে যাইতে পারবেন? সংবিধানের সঙ্গে যায় না। মানে সব কিছুর মধ্যে থেকে যুক্তি হচ্ছে সংবিধানের সঙ্গে যায় না। ভাই, সংবিধানের ব্যাখ্যা, সংবিধান হলো, আমি গল্প বলি, গল্প শোনেন। আমি কোর্টের মধ্যে ছিলাম, আমি নিজে দেখছি বাংলাদেশের সংবিধান নিয়ে একটা বই লিখছেন না, যেটাকে প্রামাণ্য গ্রন্থ বলা হয়, অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম, কনস্টিটিউশন ল অফ বাংলাদেশ। আর বাংলাদেশের সংবিধান প্রণেতাদের একজন ডক্টর কামাল হোসেন, দুজনই তো ব্যবহারজীবী, দুজনই তো আইনজীবী। আমি কোর্টের মধ্যে দেখছি ডক্টর কামাল হোসেনের হাতে হলো জনাব মাহমুদুল ইসলামের বই, জনাব মাহমুদুল ইসলামের হাতে হচ্ছে ডক্টর কামাল হোসেনের মানে সংবিধান প্রণেতাদের একজন সেই সংবিধান। উনি দেখাচ্ছেন মাহমুদুল ইসলামের কর্তৃক সংবিধানের ব্যাখ্যা, উনি দেখাচ্ছেন সংবিধান। আপনি কোন দিকে যাবেন? সংবিধানের ব্যাখ্যা, সংবিধানে কোনটা আছে কি নাই, সেটার 100 রকম ব্যাখ্যা আপনি দিতে পারেন রে ভাই। আপনি যতক্ষণ পর্যন্ত এটা না আনবেন, যতক্ষণ পর্যন্ত এটা না জানবেন, ততক্ষণ পর্যন্ত আস্থায় না আনবেন। ভাই, ধর্মগ্রন্থগুলি দেখেন না ভাই, 100টা রকম ব্যাখ্যা তৈরি হয় একটা বাক্যরে কেন্দ্র করে, একটা নির্দেশনারে কেন্দ্র করে। ভাই, নির্দেশনা, ব্যাখ্যা, যুক্তি, এগুলি তো আপনারা দিতেই পারবেন। কে না পারে এগুলি যুক্তি দিতে? আর কাজটা করবেন কিনা, বিড়ালটা কালো কি সাদা সেটা তো আমাদের দেখার দরকার নাই। কাজটা করবেন কিনা সেটা বলেন। কাজটা করার ক্ষেত্রে আপনারা করবেন না যে এইটা আমি বলে দিতে পারি, এখন সাথে সাথে আরো বলতে পারি, এটা না করলে আপনাদের খুব বেশি লস হবে না, না করলে আপনাদের খুব বেশি লস হবে না। কারণ এগুলি আপনারা জানেন যে কোন সিস্টেমে আপনাদের লাভ হয়, কোন সিস্টেমে আপনাদের লস হয়। অনেকবার বলা হয়েছে শেখ হাসিনারে বহুবার বলা হয়েছে যে আপনি যেগুলি করতেছেন প্রত্যেকটা কাজ সংবিধানের বাইরে করতেছেন, প্রত্যেকটা কাজ আইনের বাইরে করতেছেন। আমি এজিউম করি যে এইটা এরকম বলা হইতেছে, এটা এরকম বলা হয়েছে। তো উনি কি বলছেন? যে আমি সংবিধান। উনি কি বলছেন? আমারই সবকিছু, আমার দেশ, অথবা বড় জোর আমার বাবার দেশ। তাই তো একটা কাজ উনি সংবিধান দেখা করেন নাই।
সংবিধানে লেখা থাকা না থাকাতে কিছু আসা যায় না, এবং আপনারা যেগুলি সংবিধানে রাখবেন না, সংবিধানে করবেন না, এগুলি কিচ্ছু আসবে যাবে না, আসবে যাবে কোনোদিন। মানে আবার 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 একটু পুরানো কথা কই, আমি একবার শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী 2012 সালের দিকে, যখন 2012-13 যখন হচ্ছে ওই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করবে, তখন আমি তাকে প্রশ্ন করছিলাম যে আপনি কি মনে করেন বিএনপি কেমন দল, বিএনপি আসলে কি একটা ভালো ইলেকশন দিবে? তো উনি খুব খুশি হয়ে গেল এটা শুনে, বলে যে না 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 না, বিএনপি তো খুবই দুষ্ট দল, বিএনপি আসলে কখনোই ভালো ইলেকশন দিবে না। আমি বললাম যে এই জন্যই তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা দরকার, কারণ আপনি তো চিরকাল ক্ষমতায় থাকবেন না মাননীয় প্রধানমন্ত্রী। এই যে আইনটা, এটা আপনি সংবিধানে আপনি যাই লিখতেন, এই যে সংবিধান কমিশন, সংবিধান সংস্কার, আপনি আমার সিমেন্টিক শিখাইতেছেন সালাউদ্দিন সাহেব, সিমেন্টিক অর্থগত মানে সংস্কার না সংশোধন, সংবিধান কি করা যায় কি করা যায় না, সংবিধানের বিধিকে বিধি রাখা যায় না, অনুচ্ছেদ বলতে হয়, এবং বলতে গেলে আমার লাভ কি? আমি এখন মানবাধিকার কমিশনের কাছে গিয়ে চাইতে পারবো কিনা আমার একটা বিচার, আপনার সরকার যদি আমার পুলিশ যদি আমার সাথে আকাম করেন, যদি আমার গুম করে নিয়ে যায়, ওইটা বলেন। আপনি আমার সিমেন্টিক শিখান কেন? আপনার কি মনে হয় না আপনার চেয়েও ভালো সিমেন্টিক জানের লোক আছে? এটা তর্ক লাগাইছেন, আপনিও লাগাইছেন, শফিকুর রহমানও লাগাইছে, তারেক রহমানও লাগাইছে, সংবিধান সংস্কার সংশোধন। আশ্চর্য ঘটনা। হাউএভার আমি 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 বলতে চাই যে এইসব তর্ক বাদ দেন। কেন আপনাদের এই কথা বলতেছি জানেন? এই যে জিনিসগুলি আপনারা এখন অবহেলা করতেছেন, ছুঁইরা ফেলতেছেন, 5টা 7টা 10টা, আসাদ ভাই, জনাব তারেক রহমান বড়জোর 20টা বিচারক নিয়োগ দিবেন হাইকোর্টে, তাই না? এই ধরেন এই নিয়োগ বিধিরে পাশ কাটায়, নিয়োগ বিধি না কইরা বড়জোর 20টা নিয়োগ দিবেন। এপিলেট ডিভিশনে বড়জোর আর 5 জন তুলবেন। কেউ এটা বলতেছেন যে আগামী ইলেকশনে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে, তখন কে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবে সেটা আপনারা অঙ্ক কষতেছেন। এই অঙ্ক কষতে গিয়া কিন্তু 15 বছর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাইরে ছিল। ব্যারিস্টার মওদুদ আহমেদ উনি মরে গেছেন, উনি কিন্তু এই অঙ্ক কইসে জাস্টিস কে এম হাসানকে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বাড়ানোর জন্য সংবিধান সংশোধন করে বিচারকদের বয়স 2 বছর বাড়াইছিলেন। হইছে শেষ রক্ষা? 111 আসছে, আপনাকে 15 বা 16 বছর দেশের বাইরে থাকতে হয়েছে, 17 বছর, রাইট? 17 বছর দেশে থাকতে হয়েছে। সুতরাং যেগুলি করার আপনি মাইনেন না, ইউনূস সরকার এমনি করছে, এই অধ্যাদেশ দিয়ে করছে, এই আদেশ দিয়ে করছে, এগুলি মাইনেন না, কিন্তু কাজগুলি করেন, এগুলিকে ফালাই দিয়ে না, এগুলিকে বাতিল করে দিয়ে না। আর আসাদ ভাই, আপনারে বলি, আপনি আইনমন্ত্রী হয়েছেন, আমি গর্বে মাটিতে পা রাখতে পারি না, আমার এত পরিচিত এত ঘনিষ্ঠ একজন আইনমন্ত্রী হয়েছেন, আপনারা আমি 33 বছর ধরে চিনি। যা কিছু করেন এমন কিছু করেন না যে ওই সময়টার কথা আপনি পরে ভুলে যেতে চাইবেন। আপনি যাতে ওই সময়টার কথা মনে রাখবেন। এই হাততালিগুলি মানুষ মনে রাখে না। আপনার চেয়ে অনেক বেশি হাততালি আনিসুল হক সাহেব পাইছিলেন, সিরিয়াসলি আপনার চেয়ে বেশি হাততালি আনিসুল হক সাহেব পাইছিলেন। কিন্তু ওই সময় আওয়ামী লীগের বেশি ছিল না, এমপি বেশি ছিল না। আনিসুল হক সাহেব দুর্দান্ত ভালো একজন আইনজীবীর থেকে একজন কিরকম জানি একটা লোকে পরিণত হয়েছিল। আসাদ ভাই প্লিজ ওইটা হয়েন না। আর সালাউদ্দিন সাহেব, আমি একটা কথা বলি, বাংলাদেশের মানুষের স্মার্টনেস আপনি তো দেখাবেনই, আপনি স্মার্ট, আপনি বুদ্ধিমান, আপনি কথা সুন্দর করে রাখেন, সেগুলি আপনি বলেন, কিন্তু অন্য লোকের মানে ইন্টেলেক্টে আন্ডারস্টিমেট করেন না। এটা একটা ঠিক কাজ হয় না, বুঝছেন? হাউএভার আপনাদের নিয়ে মানে শুধু আপনাদের নিয়ে কথা বলা তো মানে বলাই যায়, তো আরো কিছু জিনিস নিয়ে একটু কথা বলতে হবে, সেজন্য একটু বলি। বিভিন্ন জায়গায় শিক্ষাঙ্গনে, ক্রীড়াঙ্গনে, প্রশ্নের দলীয়করণ ও স্বজনপ্রীতির কথা অনেক বেশি হচ্ছে। আমার কাছে কিন্তু মনে এগুলো আমাদের অনেক বেশি চাওয়া। মানে একটা দল ক্ষমতায় আসবে, তার দলের লোকজনদের সে দিবে না। কিন্তু মুশকিলটা হয়েছে, উনারা বলছিল যে উনারা দিবে না, এখন দিতে দিতে কি করছে, এখন সবচেয়ে বেশি কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে। কিন্তু এই ক্ষেত্রে আমি জনাব ব্রাত্য রাইসের সাথে একমত। ক্রিকেট বোর্ড নিয়ে মানে বিসিবি নিয়ে উনি মাথা ঘামাতে চান না। যত বড় যত ঘটনা ঘটতেছে, তত আসলে আমারও মনে হয় যে মাথা না ঘামানোই উচিত। মানে আপনি যদি অন্যান্য জায়গার প্রবলেমগুলি আপনি দেখেন, তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইয়াতে 3 জন ভাতিজা ঢুকছে না 4 জন ভাতিজা ঢুকছে, ওটা খুব বেশি বড় প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, একটু বিশিষ্ট আমি ক্রীড়া সাংবাদিক,
জনাব উৎপল শুভ্রের কথাটা একটু শুনি। উৎপল শুভ্র বলতেছেন যে অক্টোবরের বিসিবি নির্বাচনে যে সরকারের প্রভাব ছিল তাতে কোনো সন্দেহ নেই, তবে এমন মনে করার কোনো কারণ নেই যে নীতিনিষ্ঠ থেকে এসবের প্রতিবাদ করতেই তামিম ইকবাল দলবল সহ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। মূল কারণ ছিল পদ ভাগাভাগি নিয়ে আলোচনায় সমঝোতা না হওয়া, অন্য পক্ষ সব গুছিয়ে নেওয়ায় নিশ্চিত পরাজয় আঁচ করতে পারাও। জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে নির্বাচিত কমিটিও যে আর থাকবে না, ভূমিকা ছিল এই নিশ্চয়তা, মানে এই নিশ্চয়তার ভূমিকা ছিল, যেটা এখন সত্যি বলে প্রমাণিত। যাই হোক, বিসিবিতে শুধু না, বিএনপি ক্ষমতা আসার পর কেন্দ্রীয় তৃণমূল প্রশাসন, পাবলিক বিশ্ববিদ্যালয়, ক্রীড়াঙ্গন এসব ক্ষেত্রে ব্যাপক দলীয়করণ হচ্ছে, সামনে আসছে অনেক রকম অভিযোগ। সবশেষ আমিনুল ইসলাম বুলবুলকে বাদ দিয়ে তামিম ইকবালকে বিসিবি প্রদান করার বিষয়টি আলোচনা ঝড়ও তুলেছে। বিশেষ করে এমপি মন্ত্রী পুত্রদের বিসিবির পরিচালক হওয়াটা তো চোখে লাগার মতোই। তবে কমিটি বাতিল করে নতুন অ্যাডহক কমিটি এখনও মানতে পারছেন না আমিনুল ইসলাম বুলবুল। তিনি এখনও নিজেকেই বিসিবির একমাত্র বৈধ সভাপতি দাবি করছেন। তার মতে নির্বাচিত পরিচালক পর্ষদের বিলুপ্তি এবং তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠন একটি সাংবিধানিক অভ্যুত্থান। কিন্তু অভ্যুত্থান শব্দটা এখন অনেক জায়গায় আমরা প্রয়োগ করতেছি বুলবুল ভাই। তাই আপনি নিজে যখন বসছিলেন, যখন প্রায় একই কায়দায় ফারুক ভাই, মানে ফারুক আহমেদকে যে এক ধরনের অপমানজনকভাবে বিদায় করা হয়েছিল, তখন ওই চেয়ারটায় বসছিলেন কেন? আবার গণতান্ত্রিক প্রক্রিয়ার বদলে একটি সাজানো নির্বাচনের মাধ্যমে ক্রীড়া উপদেষ্টার আশীর্বাদে যে বুলবুল সাহেব বিসিবি বস হয়েছিলেন, সেগুলি নিয়ে তিনি এখন কি বলবেন? অক্টোবরে যে ইলেকশনটা হয়েছিল, এটা নিয়ে কি আপনি খুব প্রাউড বুলবুল ভাই? 140-এর বেশি রান আমাদের প্রথম টেস্টে মারার মতো কীর্তি যার কাছে আছে, অক্টোবরের ইলেকশনটা তিনি কিভাবে দেখেন? একটা অনার্স বোর্ডে লিখে রাখছেন, তাই না? তো বিসিবিতে যেভাবে বসছেন সেভাবে বিদায় হচ্ছেন। এই ইতিহাস তো তামিম ইকবালেরও আমরা মনে রাখতে বলবো। তামিম ইকবালেরও কিন্তু লর্ডসের কি বলে অনার্স বোর্ডের নাম আছে, যেটা দেখা লর্ডসের অনার্স বোর্ডের নাম আছে, অনেকগুলি 50 আছে। ভারতকে প্রথমবারের মতো হারানোর ক্ষেত্রে তার মারাত্মক অবদান আছে। কেমন লাগে তামিম ইকবাল বিসিবির সভাপতি হয়ে? ভালো, তাই না? আরাম, চেয়ারটায় বসা, খেললাম না, কিছু করলাম না, কিন্তু ক্রিকেটারদের মাথার উপরে ছড়ি ঘুরাচ্ছে। বাহ, ফিল্ডিং করতে হচ্ছে না, ব্যাটিংয়ের প্রেশার নিতে হচ্ছে না, 2 বলে নাকি 2 মিনিটে আউট হওয়ার জন্য গঞ্জনা শুনতে হচ্ছে না। ভালো তো, তাই না? ভালো, কংগ্রেচুলেশন তামিম ইকবাল, অভিনন্দন। সিটি কর্পোরেশন, জেলা প্রশাসনের দলীয় নেতাদের বসানোর বিষয়টিকে পুনর্বাসন কর্মকাণ্ড বলছেন অনেকে, কারণ এসব ক্ষেত্রে বিএনপি এমন নেতাদের প্রদান করছে যাদের কেউ সংসদ নির্বাচনে পরাজিত হয়েছেন, কেউ দলীয় মনোনয়ন বঞ্চিত হয়েছেন, কেউ পেয়েছেন 17 বছর দলে কাজ করা পুরস্কার। এখন সিটি কর্পোরেশনে, জেলা প্রশাসনে বিএনপি সরকার যদি একটা গ্রহণযোগ্য সময়ে নির্বাচন দিয়ে দেয়, তাহলে এই প্রশ্ন থেকে কিছুটা রেহাই পাবে। তবে যেসব নির্বাচন দিচ্ছে, মানে 2টা উপনির্বাচন দেখলাম, একটা বগুড়ায় আর একটা কথায় ভুলে গেছি, একটা বগুড়ায়। তো ওই ইলেকশনগুলি থেকে আমরা যেটা বুঝছি যে বিএনপি নির্বাচনগুলি কেমন করবে আর কতবার যে এগুলি নিয়ে কথা বলতে হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। যাই হোক, প্রশাসক হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তারা যদি আপাতত জনসভা ঠিকঠাকভাবে দিতে পারেন, নির্বাচনটা নিজেরা নির্বাচন করবেন না, এই ঘোষণা যদি দেন প্রশাসক মহোদয়রা, তাহলে হয়তো বিতর্ক থেকে রেহাই পাবেন। বিসিবির যে অ্যাডহক কমিটি হয়েছে, সেই অ্যাডহক কমিটির ক্ষেত্রেও আসলে একই কথা প্রযোজ্য। তামিম ইকবালের সভাপতিত্বে যে বোর্ড হয়েছে, তারা যদি নির্বাচন না করার ঘোষণা দেন, সেক্ষেত্রে এইটা হতে পারত। কিন্তু দায়িত্ব নেওয়ার প্রথম দিনই তামিম ইকবাল নির্বাচন করার ঘোষণা দিয়ে ফেলেছেন। তামিম ইকবাল কিন্তু জোস, তাই না? মানে দারুণ। সেক্ষেত্রে হ্যাঁ, এবার মানে বিসিবি নিয়ে আর কথা না বলি, হয়েছে। বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, মানে ভালো খেলেন তামিম, ঠিক আছে, ওকে। জুলাই সনদ গণভোট সংস্কার নিয়ে একটু কথা বলি। জুলাই সনদ গণভোট সংস্কার নিয়ে সংসদে জামায়াত ও এনসিপি মানে অনেক বেশি সোচ্চার, কিন্তু একটা বিষয়ে মানে তারা দলীয়করণ নিয়ে কথা বলার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা যার কথা শুনে দেখলাম যে সবচেয়ে তীব্র সমালোচনা যিনি করেছেন, তিনি আর কেউ না, ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা, একটু কোট করি রুমিন ফারহানার কথা। রুমিন ফারহানা বলছেন যে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে কেন্দ্রীয় ব্যাংকে প্রিন্সটন বা ক্যালিফোর্নিয়া থেকে পিএইচডি ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়া হয়, আর বাংলাদেশের নতুন সরকার গঠিত হওয়ার পরে গভর্নর নিয়োগ পেয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সোয়েটার ফ্যাক্টরির এমডি। আমি একটা কথা বলি ব্যারিস্টার ফারহানা, উই হ্যাড এনাফ অফ পিএইচডিস, আর পিএইচডি আইনেন না। এই প্রিন্সটন বলেন, হার্ভার্ড বলেন, ক্যালিফোর্নিয়া বা
ক্যালটেক থেকে পিএইচডি, মানে বাদ দেন এগুলা। পিএইচডি দিয়ে কি হয়েছে আমরা এগুলি দেখছি। 111-এর সময় পিএইচডি ধুল পরিমাণ। গত সরকারের সময় পিএইচডি, মানে পিএইচডি না থাকলে তো মনে হয় মানে আমার যে পিএইচডি নাই এ লজ্জা আমি কথা কয়েই ছেড়ে দিব নাকি ভাবতেছিলাম। পিএইচডি ছাড়া তো লোকই দেখতাম না। কি ভালো হয়েছে আপনি জানেন, আপনি একজন খুবই তীক্ষ্ণ আইনজীবী, সংসদ সদস্য, আপনি খুব ভালো করে জানেন সোয়েটার ফ্যাক্টরির এমডি যদি ভালো করে কাজ করে, সোয়েটার ফ্যাক্টরির এমডি যদি চোর না হয়, আমাদের এর আগে বাংলাদেশ ব্যাংকে ছিল বিভিন্ন ভালো ভালো জায়গায় পড়া পিএইচডিরা কি পরিমাণ চোর ছিল সেইটা নিশ্চয়ই আপনার অজানা নাই। সুতরাং আমাদেরকে পিএইচডি দেখায় না, ভালো কাজ করলে সেটা ঠিক আছে। মানে কিন্তু আমাদের কথাটা হলো দলীয়ভাবে দল থেকে কেউ নিয়োগ যদি পায়, মানে আমি এটা বলি, এটা অসুবিধা নাই, কিন্তু আপনি চেয়ারে বসার পরে নিয়মের মধ্যে থেকে সবাইকে ঠিকমতো সার্ভিসটা দিবেন, নিজের কাজটা নৈতিকতা মেনে করবেন, একটু তো আমরা একটা চাইতে পারি, তাই না? কিন্তু বাংলাদেশে আসলে চেয়ারটা জানি, মানে চেয়ার একটা সাংঘাতিক জিনিস, মানে চেয়ারে বসলেই হয়েছে কাজ। তো আরেকটা প্রসঙ্গে কথা বলি, মুক্তিযুদ্ধে জামায়াতের বাংলাদেশ বিরোধী ভূমিকার মানে যে একটা সংসদে যে আলোচনা আইন পাশ হলো, মানে বিল পাশ হলো, এনসিপি এইটাতে জামায়াতের মানে বিপক্ষে একটা অবস্থান নিয়েছে। এইটা একটা ইন্টারেস্টিং কাহিনী বলে আমার কাছে মনে হয়েছে, যে আমি কাহিনীটা আপনাদের বলি। ৭১ মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগীদের তালিকায় তখনকার মুসলিম লীগ, জামায়াত ইসলামী ও নেজামে ইসলামী পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন বিল, জাতীয়, যেটাকে আমরা জামুকা বলি, জাতীয় সংসদে পাশ হয়েছে। এ নিয়ে আপত্তি জানিয়ে বর্তমান জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিয়েছেন। তবে তাদের জোট সঙ্গী এনসিপি এই বিলের উপর কোনো আপত্তি না থাকার কথা স্পিকারকে জানিয়েছে। ইন্টারেস্টিং না? মানে জামাতের কথা বলি, বর্তমান জামাত কেন তৎকালীন জামাতের ৭১-এ, মানে তৎকালীন জামাতের, মানে কথা তো বলা হয়েছে তৎকালীন জামাতের কথা, সেই জামাত কেন ৭১-এর পাকিস্তান জামাতের কর্মকাণ্ড আড়ালে রাখতে চায়, সেটা একটা প্রশ্ন। আবার এই জামাতের জোটে থেকেও এনসিপি কেন ৭১-এর জামাতের ভূমিকা লিখিত দলিল রাখার পক্ষে, সেটাও একটা প্রশ্ন। আবার এই জামায়াতেরই একাধিক নেতাকে অতীতে বিএনপি যখন মন্ত্রিত্ব দিয়েছিল, সেটা সদুত্তর আবার কিন্তু, মানে মন্ত্রিত্ব, জাতীয় পতাকা, জাতীয় অনেকগুলি কমিটিতে, সেইটার সদুত্তরও কিন্তু আবার বিএনপি সরাসরি দিতে পারে না, নানা রকম প্যাচ খেলার এই পুরনো রাজনীতি চর্চার দিকেই দিনে দিনে এগিয়ে যাচ্ছি আমরা। এনসিপির দাবিটা আমরা শুনি। এনসিপির দাবি হচ্ছে জামায়াতের সঙ্গে জোট রাজনীতি এনসিপি প্রথম করেনি, দীর্ঘদিন বিএনপির সঙ্গে তারা ছিল, আবার আওয়ামী লীগের সঙ্গে একই আন্দোলন করেছে জামাত। এনসিপি নেতাদের বলতে হয় যে জামাত তো সবার সঙ্গে ছিল, তখন কি আপনারা প্রশ্ন করেছেন জামাত কেন এদের সঙ্গে ছিল? এনসিপি নেতাদের বলতে হয় জামাতের সঙ্গে তাদের আদর্শের কোনো জোট নাই, জোট আছে হচ্ছে নির্বাচনী জোটে। তো এখন নির্বাচনী জোটের পরে তো আমরা সংসদেও একটা জোট দেখলাম, চিফ হুইপের পদ পাইতে দেখলাম বিরোধী দলের, তারপরে হচ্ছে আসলে বিভিন্ন জায়গায় এনসিপি নেতারাই জামাতের ইসলামের হয়ে কথা বলতেছেন, এটা জামাতের নেতারাই ঠেলে দিচ্ছেন, সেরকম আমরা দেখলাম। আবার ৭১ সালে জামায়াতে ইসলামী বা তৎকালীন জামাতে ইসলামী যে সাথে যে যুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধের, সেইটার ক্ষেত্রে মানে জামাতের নাম কাটার ক্ষেত্রে আমিরের একটা বক্তব্য ছিল, জামাত ইসলামের একটা বক্তব্য ছিল, এনসিপির আবার এটার বিপক্ষে কোনো মত নাই। ইন্টারেস্টিং না? বিএনপি নেতারা খুব চিৎকার করে বলতেছেন আমাদের এখানে এতজন আসে, কি মুক্তিযোদ্ধা আসে, ওই বিরোধী দলের মধ্যে একজনের মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া যাবে না। তখন আবার স্পিকার, যিনি কিনা আবার একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তিনি বলতেছেন আমি তো 2জন মুক্তিযোদ্ধা দেখতে পাচ্ছি ওই পাশে। তা যাই হোক, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন বিল নিয়ে আপত্তি করে বিরোধী দলের নেতা ও জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সংসদে বলেছেন, বর্তমান উপস্থাপনায় তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী ও নেজাম ইসলামী পার্টির নাম আনা হয়েছে। আল্লাহ ভালো জানেন ৭১ সালে সেই চরম সময়ে কার কি ভূমিকা ছিল। আল্লাহ ভালো জানেন, এই কথার সাথে তো তর্ক চলে না, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আমার কাছে মনে হয় যে মাঝখানে মনে পড়ছে আরেকটা উপনির্বাচন হয়েছে শেরপুরে, একটা বগুড়ায়, একটা শেরপুরে। শেরপুর আর বগুড়া আরেকবারে, শেরপুর আর বগুড়া, আচ্ছা এটা পরে আসতেছি। আল্লাহ ভালো জানেন, পরে মানে ওই বিষয়ে আর কোনো কথা বলতে হয় না। আমিও জনাব শফিকুর রহমানকে আশা করবো যে জনাব শফিকুর রহমান যেমন জানেন, তেমন আল্লাহও জানেন। আল্লাহ জানেন, আল্লাহ জানেন, আল্লাহ জানেন। শেরপুরের কথা বলতেছিলাম, 2টা উপনির্বাচন হয়েছে, যে উপনির্বাচন নিয়ে আবার এনসিপির সদস্য আব্দুল মান্নান মাসুদ সুন্দর দিতে বলছেন, মানে কি বলে পদ্ম দিতে পারছেন। শেরপুর আর বগুড়া আরেক মাগুরা।